Welcome to the Champion Maker podcast. ওয়েলকাম টু দ্য চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। আজকে আমাদের ফর দ্য ফার্স্ট টাইম উই আর অন এয়ার, রাইট? ফেস টু ফেস। এতদিন সবাই যার যার বাসায় ছিলাম, এতদিন সবাই যার যার বাসায় ছিলাম, আজকে আর বাসায় থাকতে পারলাম না। আজকে আমরা সামনাসামনি চলে আসলাম আমার স্টুডিওতে। সো কেমন লাগতেছে গাও ভাই? আজকে ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন মেকার পডকাস্টের এপিসোডে ইন পারসন পডকাস্ট। প্রথম যে একটা ব্যাপারটা, আসলে এটার অনুভূতি আর অন্য কোনো দিনের মতো হবে না। রাইট, প্রথম দিনের যে ফেস টু ফেস রেকর্ডটা আমরা কখনো করিনি, আমাদের স্টুডিওতে আমরা কখনো অন এয়ারটা করিনি, আজকে ফার্স্ট টাইম আমরা করলাম এই ব্যাপারটা। তারপরে নতুন কিছু মানুষের কোশ্চেনও আছে খুব ভালো ভালো, সেগুলো আমরা ভালো লাগবে হয়তো সবার অ্যানসার গুলা শুনলে। আজকে আচ্ছা গাও ভাই, আপনি তো এখন মোটামুটি দেখতেছি যে ভালোই অফ সিজন, ভালোই গেইন করতেছেন। তো এই যে গেইনিং ফেজে, গেইনিং ফেজে আপনার মানে কোন জিনিসটা আপনার ভালো লাগতেছে, কোন জিনিসটা আপনার খারাপ লাগতেছে? গুড এক্সপিরিয়েন্স এন্ড ব্যাড এক্সপিরিয়েন্স। ভালো সবকিছুই লাগতেছে, দেখতে বড় বড় লাগতেছে, একটু সাইজ, যেটা আসলে সবারই ভালো লাগে দেখলে। আর যদি আমি প্রত্যেকটা জিনিস তো পজিটিভ থাকলে নেগেটিভও আছে, নেগেটিভটা কি? কিন্তু ওই টুকটাক নেগেটিভ জিনিস আসলে দেখে আমরা পজিটিভ জিনিসগুলার যদি খালি নেগেটিভই চিন্তা করতে থাকি তাহলে আসলে লাভ নাই। আমার ধরেন কেউ যদি আপনার কাছে জানতে চায় যে ভাই দেখেন আমি অক্সিজনে ম্যাস বাড়াইতে চাই, আমার বডি সাইজ বড় করতে চাই, তো সেই ক্ষেত্রে আসে না যে আপনি তার কিছু অ্যাডভাইস দিবেন যে এই জিনিসটা করেন না, এটা করলে আমি খারাপ ফিল করছি, এই জিনিসটা করেন, এটা করলে বেটার হয়। যেমন মানে এই অফ সিজন যে করতেছে, তো অনেকে মনে করে যে উল্টা পাল্টা খাইতে থাকি অফ সিজনই তো। আচ্ছা, যদি আমাদের ভিউয়ার্সরা অনেকে হয়তো অফ সিজন আমরা বডি বিল্ডিং এর ভাষায় বলতেছি, তো অনেকের জন্য বুঝিয়ে দিই যে গেইনিং ফেজ, যেই ফেজে আমরা চেষ্টা করি মোস্ট অ্যামাউন্ট অফ মাসেল গেইন করা, সেই ফেজটাকে আমরা বলি অফ সিজন অথবা গেইনিং ফেজ। তো অনেকে মনে করে আচ্ছা ঠিক আছে, এখন তো আমার প্ল্যানে অনেক খাবার দিছে, তাহলে আমি এটা বাদ দিয়ে ওইটা খাই। কিন্তু আসলে এটা করলে, যেমন আমি দু একদিন খাইছিও, ওই দিন আমি চাও খাইছি একটু, তারপরের দিন আমি লেগস মারতে গিয়ে কিন্তু আমি আপনার বলতেছিলাম যে 2 প্লেটে স্কোয়াড মারতে আমার মানে লোয়ার ব্যাক পুরো ধরে যেতেছিল, পাম্প হইতেছে। আচ্ছা, ওই আপনার ওই স্কোয়াটের লোয়ার ব্যাক পাম্পের আমি একটা ফর্মুলা, মানে একটা কারণ খুঁজে পাইছি। বেসিক্যালি দেখা যায় যে অনেকে এটা করে যে ধরেন লেগস ওয়ার্কআউটের দিন হাই কার্ব রাখে, আবার লেগসের দিন অনেকে কি করে একটু লো কার্বে চলে যায়। কারণ অনেকে দেখা যায় যে হাই কার্ব ডেতে বডিতে, মানে হাই কার্ব ডেতে বডি ওয়াটার হোল্ড করবেই, যেহেতু আপনি গেইনিং ফেজে আছেন। তো দেখা যায় যে অনেক সময় যে লোয়ার ব্যাকে একটা এক্সট্রা পাম্প চলে আসে ডিউ টু ওয়াটার রিটেনশন। এটা খারাপ কিছু না, কারণ যেহেতু আপনি ম্যাস পূরণ করতেছেন, কিছু আপনার কি বলে এটা আনকমফোর্টেবল জোনে আপনার যাওয়া লাগবে। বাট দেখাইতেছে যে ওই লেগসের দিন, যদি আপনি লেগসের দিনটা জাস্ট ওয়ার্কআউট করার আগ পর্যন্ত যদি একটু লো কার্বে থাকেন, মডারেট টু লো কার্ব, দেন আফটার ওয়ার্কআউট আপনি কার্ব বাম্প আপ করেন, সমস্যা নেই। এর আগের দিন যদি আপনি অলরেডি হাই কার্ব খেয়ে থাকেন, তো ওইটা কিন্তু আপনার অলরেডি ওয়ার্কআউটের সময় ফিউলিং আপ করে দিবে। তখন কিন্তু আপনারা এই লোয়ার ব্যাকে এই আনকমফোর্টটা, ডিসকমফোর্টটা আর আসবে না। তো এটাও কিন্তু আমরা ট্রাই করে দেখতে পারি। এটা নেক্সট উইক আমরা এটা ট্রাই করি। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা শিখতেছি কন্টিনিউয়াসলি। দেখেন আমিও কিন্তু এই জিনিসটা আপনার কথাটা শুনছি, এই যে ভুল মানে হইছে যে, মানে এটা আমরা এটা ভুল বলবো না, বলবো যে আমরা আমাদের কাজটাকে আরো বেটার করার চেষ্টা করতেছি। ধরেন আপনি যখন আমার এই ফিডব্যাকটা দিলেন, আমি তখনই কিন্তু গবেষণায় বসে গেছিলাম যেটার কারণটা কি হইতে পারে। আসলে উনি তো খারাপ কোনো কিছু করতেছে না, ঠিক না? আমরা কিন্তু পরে খুঁজতেছিলাম যে কারণ কি, আপনি কি মশলা বেশি খাইতেছেন, সোডিয়াম বেশি খাইতেছেন, না বাইরে বেশি জাঙ্ক ফুড খাওয়া? আপনি বললেন যে আমি কোনো কিছুই করতেছিলাম না। তারপরে কি আমি ফাইন্ড আউট করলাম যে রিজন আসলে এটা না, রিজন অন্যটা। সো আমরা তাইলে এখন ওই লেগস ওয়ার্কআউটের আগে আমরা কিছুটা লোয়ার কার্ব অ্যাপ্রোচে গেলে আমাদের আর কোনো সমস্যা হবে না, আশা করি। হ্যাঁ। তো এখন যেহেতু আমাদের আজকে ফার্স্ট টাইম আমাদের ইন পারসন পডকাস্ট, আমরা কিন্তু এখন আমাদের যে পডকাস্টের আরো পার্টনাররা আছে, স্পেশালি শুভ ভাই, মঞ্জুর ভাই, ওয়ালিদ ভাই। মঞ্জুর ভাই আর ওয়ালিদ ভাই তো চাইলেও আমরা এখন আপাতত ইন পারসন আনতে পারতেছি না, বাট শুভ ভাইকে আমরা আনতে পারি। দেন রাফিদ ভাইও আমাদের সঙ্গে জয়েন করবে। তো ইনশাল্লাহ আমরা আমার স্টুডিওটাতে এখন আমি প্রপার ভাবে বড় করতে পারিনি, কাজ চলতেছে, তো ফিউচারে হয়তো বা করে ফেলবো। বাট আমরা আমাদের আরেকটা স্টুডিওর কাজ আমাদের চলতেছে, রাফিদ ভাইয়ের অফিসে, ওখানেও একটা স্টুডিও আমাদের কাজ চলতেছে। তো আমরা ইনশাল্লাহ শুভ ভাই সহ আমরা ওইখানেও একদিন পডকাস্ট করব। এবং আমাদের আজকে যেহেতু প্রথম ফেস টু ফেস হয়ে গেছে, তার মানে সামনে আরো আসবে। তো গাও ভাই, আপনি মাইকটা যদি একটু সামনে নিতেন, তাহলে আমাদের ভিউয়ার্সরা আপনার আপনার ভয়েসটা আরো ভালো শুনতে পারবে। আচ্ছা, সো গাও ভাই, আমরা আর দেরি না করে আমরা আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যানসারে চলে যাই।
তো ভাই প্রথম কোয়েশ্চেন, হাউ মাচ কার্ডিও ইন এ সিঙ্গেল ডে ফর মরবিড অবসেস পিপল? ওবিস পিপল। মানে উনি জিজ্ঞেস করছে যে কতখানি কার্ডিও প্রতিদিন করা দরকার যারা ওবিস তাদের জন্য। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কি যে কোনো ফ্যাট লস প্রোগ্রামে কার্ডিওটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে প্রথমে কম দিয়ে শুরু করব। কম দিয়ে শুরু করার পর ডে বাই ডে আমরা আস্তে আস্তে এটাকে বিল্ড আপ করব। ধরেন আপনি কথার কথা আপনি 100 কেজি, এখন আপনি যদি শুরুই করেন 40 মিনিট 50 মিনিট দিয়ে, আপনি কিন্তু বেনিফিট পাবেন না। আপনার বডি 40-50 মিনিট অ্যাডাপ্ট করতে পারবে না। ওইটার যে মানে যেই কারণে আপনি 40-50 মিনিট কার্ডিও শুরু করতেছেন, আপনার বডি কিন্তু ওই জিনিসটা অ্যাডাপ্টই করতে পারবে না ফার্স্ট টাইম। সো বেটার আমি মনে করি 20 থেকে 25 মিনিট দিয়ে আপনি শুরু করেন। দেন দেখেন আপনার একটা ক্যালোরি ডেফিসিট ডায়েট সেট আপ করার পর 20-25 মিনিট কার্ডিও সেট আপ করার পর দেন আপনার বডি কেমন রেসপন্স করে উইথ স্ট্রেংথ ট্রেনিং, ওয়েট ট্রেনিং। কারণ ওয়েট ট্রেনিং আমি এই কারণে বলি, কারণ ওয়েট ট্রেনিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওয়েট ট্রেনিং যদি কেউ ঠিক মতো না করে তাহলে কিন্তু তার মাসেল বিল্ড হবে না। কারণ মাসেল বিল্ড যদি তার না হয় তার মেটাবলিজম বুস্ট হবে না। কারণ মাসেল অনেক বেশি ক্যালোরি বার্ন করে, মাসেলের রিকোয়ারমেন্ট অনেক বেশি ক্যালোরি। এবং যার শরীরে মাসেল বেশি আছে, ধরেন আপনি ফ্যাট কিন্তু আপনার শরীরে মাসেলও আছে, ওই লোক কিন্তু আরেকটা লোক যার শরীরে সেম অ্যামাউন্ট অফ বডি ওয়েট বাট মাসেল কম, তার চেয়ে কিন্তু বেশি ক্যালোরি বার্ন করতে পারবে ডিউ টু ইজ মাসেল ম্যাস। হ্যাঁ, সো যার ধরেন আপনি শুরু করলেন ধরেন 30 থেকে 40 মিনিট দিয়ে, সরি 20 থেকে 25 মিনিট দিয়ে, দেন উইকলি আপনি দেখেন আপনার প্রোগ্রেস হয়ে যাচ্ছে, দেন আস্তে আস্তে করে আপনি আপনার কার্ডিও বাড়াইতে পারেন। আপনার প্রয়োজনে আপনি আপনার কার্ব ড্রপ করতে পারেন, কার্ব সাইকেলিং করতে পারেন, ক্যালোরি সাইকেলিং করতে পারেন, অনেক কিছু করতে পারেন। বাট আমি বলবো যে আপনি শুরু করেন 20 থেকে 25 মিনিট দিয়ে লো ইন্টেন্সিটি কার্ডিও, এবং এটাকে আস্তে আস্তে আপনি বিল্ড আপ করতে পারবেন 1 ঘন্টা বা 1 ঘন্টা প্লাস, ডিপেন্ডিং অন আপনার বডি মেটাবলিজম এবং আপনার বডি কারেন্ট সিচুয়েশন। নেক্সট কোয়েশ্চেন। 15 ঘন্টার ইন্টারমিডিয়েট ফাস্টিং শেষ হবে দুপুর 12টায়, সকাল 8টায় কি ওয়েট ট্রেনিং প্লাস কার্ডিও করা যাবে? সকাল 8টায় কার্ডিও করা যাবে, আর ওনার শেষ হবে দুপুর 12টায়। হ্যাঁ, আচ্ছা, ওয়েট ট্রেনিংটা আমি এমটি স্টমাক কখনোই প্রিফার করব না, কারণ ভাইটা যদিও মেনশন করে নাই, বাট এই প্রশ্নটা করছিল মেবি আমি যতটুকু ধারণা এটা তাহসিন ভাই, আমার ওল্ড জিম বাডিস, আমার খুবই মোহাম্মদ তাহসিন। হ্যাঁ, তাহসিন ভাই আমার পুরোনো জিম পার্টনার, একসময় আমরা একসাথে অনেক ওয়ার্কআউট করছি। উনি খুবই ভালো একজন মানুষ, এবং যেহেতু তাহসিন ভাইয়ের সম্বন্ধে আমি জানি, তো যেহেতু কোয়েশ্চেনটা উনি করছে, তাহসিন ভাই আপনি যেহেতু ওয়েট ট্রেনিং করেন, আমি প্রিফার করব যে আপনি কার্ডিও করেন এমটি স্টমাক, বাট অবশ্যই আপনি আপনার ওয়েট ট্রেনিংটা ফাস্টিং ব্রেক করার পরে একটা মিল নিয়ে তারপরে করেন। আর যদি আপনাকে ফাস্টিং অবস্থায় করতে, ইন্টারমিডিয়েট ফাস্টিং এ তো ওয়াটার অ্যালাউড। তো যেহেতু ইন্টারমিডিয়েট ফাস্টিং এর অবস্থা যদি আপনাকে করতেই হয়, আপনার লাইফের ব্যস্ততা অনেক বেশি যদি ব্যাপারটা এরকম হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ওয়ার্কআউটটাকে এমন একটা টাইমে আপনি শুরু করবেন যাতে ওয়ার্কআউট শেষ হওয়ার পরে ইমিডিয়েটলি আপনি অ্যাটলিস্ট একটা প্রোটিন শেক নিতে পারেন, অথবা একটা সলিড ফুড আপনি নিতে পারেন। বাট প্রোটিন শেক হলে ভালো এই কারণেই, কারণ ইমিডিয়েটলি এটা আপনার বডিতে অ্যামাইনো অ্যাসিড রিলিজ করতে থাকবে, ডাইজেশন ফাস্ট হবে এবং আপনার বডি কুইকলি রিবিল্ড প্রসেসে আবার চলে যাবে, প্রোটিন মেকানিজম চালু হয়ে যাবে, রিবিল্ড রিপেয়ারিং। সো বেটার হচ্ছে এটা। আমি এমটি স্টমাক ওয়েট ট্রেনিং প্রিফার করি না এই কারণে, কারণ আপনি যখন এমটি স্টমাক আমরা ট্রেনিং করি তখন আমাদের ব্লাডে কিন্তু কোনো নিউট্রিয়েন্ট থাকে না, সো এমটি ব্লাড মাসেলের ভিতরে সেন্ড করার কোনো মানে হয় না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভাইয়া ক্রিয়েটিন কি লং টাইম নেওয়া যাবে নাকি গ্যাপ দিয়ে নিতে হবে? ক্রিয়েটিন ইচ্ছা করলে আপনি লং টাইম নিতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই, টানাও নিতে পারেন, গ্যাপ দেওয়ার দরকার নেই। বাট যেটা হয় কি, যে প্রত্যেকটা জিনিসেরই বডি একটা টলারেন্স বিল্ড আপ করে। ধরেন 6 সপ্তাহ 8 সপ্তাহ যাওয়ার পর ওইটা আপনার বডিতে ওই লেভেলের ইফেক্টিভনেস দেখাবে না যেটা প্রথমে দেখাচ্ছিল। সো বেটার হয় যে আপনি 6 সপ্তাহ পর 3 সপ্তাহ একটা ব্রেক দেন, 2 থেকে 3 সপ্তাহ একটা ব্রেক দেন, দেন আবার কন্টিনিউ করেন। এবং আমার একটা থিওরি আমি ফলো করি, যেটা গাও ভাই আপনিও জানেন, ওটা হচ্ছে যে আমি ক্রিয়েটিন অফ ডেজে রাখি না, অনলি অন ট্রেনিং ডেজে রাখি, হ্যাঁ, সো দ্যাট আমার কাছে মনে হয় এটাতে ক্রিয়েটিনের এফেক্টিভনেসটা কন্টিনিউ থাকে। এটা কোনো সায়েন্সের ভাষায় লেখা নাই, সায়েন্স এটা বলে না, বাট আমার ব্রো সায়েন্স এবং আমার এক্সপেরিমেন্ট নিজের উপরে, আমার অ্যাথলিটদের উপরে, আমার অন্যান্য জেনারেল ক্লায়েন্ট বলেন, সবের উপরে অ্যাপ্লাই করার পর আমি যেটা পাইছি যে অনলি ট্রেনিং ডেজে ক্রিয়েটিন, এবং এভরি 6 to 8 উইকস অ্যাটলিস্ট 3 উইকসের ব্রেক দিয়ে আমি ক্রিয়েটিন আবার শুরু করি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভাইয়া জাস্ট একটু ফিট থাকার জন্য থাকার ফর্মুলা বলেন, মাসেল ম্যাচ না, জাস্ট
নিজেকে ফিট রাখার জন্য কি কি অ্যাভয়েড করব? নিজেকে ফিট যদি রাখতে চান কি কি অ্যাভয়েড করবেন? ফার্স্ট অফ অল আপনি জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন, চিনি, টেবিল সুগার অ্যাভয়েড করবেন, খারাপ তেল অ্যাভয়েড করবেন, এবং সবচেয়ে বেস্ট যেটা হয় যেটা হচ্ছে নিজেকে ফিট রাখার জন্য, ওটা হচ্ছে আপনি একটা ব্যালেন্স ডায়েট ফলো করেন, যেখানে আপনার ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের প্রপার ব্যালেন্স আছে। লাইক আপনি আপনার ডায়েটে ফ্রুটস অবশ্যই রাখতে পারেন, আপনি আপনার ডায়েটে শাকসবজি রাখতে পারেন, আপনি আপনার ডায়েটে ব্যালেন্সড কার্বো, একটা মিলে ধরেন একটা পোর্শনে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা একটা ব্যালেন্স আপনি রাখতে পারেন। এবং যেহেতু আপনি মাসেল বিল্ডিং এর চিন্তা করতেছেন না, অ্যাটলিস্ট আপনি আপনার হার্ট ভালো রাখার জন্য আপনি কার্ডিও করতে পারেন। সো হাই ইন্টেন্সিটি হিট কার্ডিও করতে পারেন সপ্তাহে 4 দিন 5 দিন, ডেইলি করলেও কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো যদি আমরা রেগুলার করতে পারি। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আমি গাও ভাইয়ের সাথে এই জিনিসটা শেয়ার করি। এটা আমি গাও ভাইয়ের মনে একবার বলছিলাম যে আমি কিন্তু রিসেন্টলি ঘুম থেকে ওঠার পর, ধরেন আমি ঘুম থেকে জাস্ট উঠছি, উঠার পরে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই না। হ্যাঁ, আমার একটা ভ্লগেও আমি কিন্তু আমি যে ভ্লগগুলো বানাই, ভ্লগগুলো কিন্তু র ছিল। আমি ঘুম থেকে ওঠার পর মোবাইল, আমি যেটা করি আমি সেটাই করছি। এবং আমি মোবাইলে কিন্তু ক্যালেন্ডার দেখি, সোশ্যাল মিডিয়া দেখি না। ক্যালেন্ডার এই কারণে দেখি, আনাইলে আমি আমার নোটপ্যাড চেক করি যে আমার কোনো ক্লায়েন্টের চেক ইন বাকি আছে কিনা, কিংবা আজকের কোনো কাজ পেন্ডিং আছে কিনা। আইদার সেটা আমার ক্লায়েন্টের নতুন প্ল্যান বানানো হোক, কিংবা আমার কোনো কিছু নিয়ে রিসার্চ করার দরকার ছিল সেইটা হোক, অথবা আমার পডকাস্ট এডিটিং হোক, ভিডিও এডিটিং এর কাজ হোক, কিংবা আজকে কোনো পডকাস্টও আছে কিনা আমাদের। সো এইগুলো আমি নোটপ্যাডে চেক করি যে আজকে আমার দিনের কাজ কি, এবং আমার ক্লায়েন্ট কটা থেকে শুরু, কারোর সাথে কি আমার কনসালটেন্সি ছিল ফোনের, ওটা কি অ্যাপয়েন্টমেন্ট করা আছে, এগুলো আমি ঘুম থেকে চেক করি। বাট আমি সোশ্যাল মিডিয়া ঢুকি না অ্যাটলিস্ট 30 মিনিটস। যদি এইটা কেউ করতে পারে তাহলে সে সবচেয়ে বেশি সুস্থ থাকতে পারবে মেন্টালি। এবং আপনি যদি মেন্টালি ফিট থাকতে পারেন তাহলে আপনি ফিজিক্যালি ফিট থাকবেন। কারণ মানসিকভাবে কেউ যদি আমরা ঠিক না থাকি তাহলে আমাদের খুব টাফ ফিজিক্যালি ঠিক থাকা। সো আপনি ভাইয়া এগুলো ট্রাই করবেন অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন ভাইয়া, সকালে 1 স্কুপ ওয়ে আর রাতে ওয়ার্কআউটের পরে 1 স্কুপ ওয়ে প্রোটিন খাওয়া যাবে? ডেফিনেটলি খাওয়া যাবে ইফ ইট ফিট অন ইউর ম্যাক্রোস। মানে আপনার যে প্ল্যান আপনি ফলো করতেছেন, এই প্ল্যানে যদি 2 স্কুপ প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে, আপনি অবশ্যই এটা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মিকি মেন্টজের এর 2 ডেজ স্লিপ হেভি ডিউটি ওয়ার্কআউট রুটিন আপনার কাছে কেমন লাগে? আচ্ছা, এটা খুব সম্ভবত মাইক মেন্টরস এর বলছে। মাইক মেন্টরস। আচ্ছা, মাইক মেন্টরস এর আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলি, মাইক মেন্টরস হচ্ছে ডোরিয়ান ইয়াটস এর কোচ ছিল, ডোরিয়ান ইয়াটস এর মেন্টর ছিল ব্যাক ইন ডেজ। তখন তো কেউ কোচ ওইভাবে করে ছিল না ফেমাস। ডোরিয়ান ইয়াটস মাইক মেন্টরস এর মেন্টর মানতো, উনি ওনাকে ট্রেন করাইছে ফর এ ওয়াইল। তো উনি ওনার থিওরি থেকেই নিজের থিওরিটা ডেভেলপ করছে, যে এই ডোরিয়ান ইয়াটস এর যে হাই ইন্টেন্সিটি ট্রেনিং। সো মাইক মেন্টরস কখনো 2 দিন উইকে ট্রেনিং এর কথা বলেনি যতটুকু আমার ধারণা। উনি মেবি 3 থেকে 4 দিনের একটা ওয়ার্কআউট স্প্লিট ফলো করতো। এখন ভাইয়া ডিপেন্ড করে কি, যে আমি আসলে 3-4 দিনের ওয়ার্কআউট আমার কাছে খুব একটা বেশি মানে বেটার মনে হয় না। আমার কাছে মনে হয় 5 দিন অ্যাটলিস্ট দরকার পড়ে, কারণ সবগুলা বডির যে প্রায়োরিটাইজেশন আমি ঠিক মতন করতে চাই, সবগুলোকে যদি প্রপারভাবে প্রায়োরিটি দিতে চাই, অবশ্যই আমার উইকে অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন লাগবে। সো আমি প্রিফার করি 4 থেকে 5 দিন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, বাল্কিং এর টাইমে কার্ডিও করা ফর অ্যাবস পসিবল? মানে বাল্কিং এর টাইমে কার্ডিও করা ফর অ্যাবস পসিবল, মানে বাল্কিং এর টাইমে কার্ডিও এবং অ্যাবস, যে বাল্কিং এর সময় কার্ডিওর সাথে সাথে অ্যাবস করা কি পসিবল, মানে অ্যাবস করা কি যাবে নাকি? ডেফিনেটলি অ্যাব ওয়ার্কআউট তো আমাদের সবাই করা উচিত। সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন অ্যাবসের ওয়ার্কআউট করা উচিত। লাইক আমাদের যেরকম আমরা বাইসেপ ট্রাইসেপ মারি, অ্যাবসও কিন্তু আমাদের ওইরকমই মাসেল। সো আমরা যদি বাইসেপ ট্রাইসেপে ফোকাস করতে পারি, চেস্টে ফোকাস করতে পারি, তো অ্যাবসে কেন না? ইভেন অ্যাবস কিন্তু ট্রেনিং করে অ্যাবসের কাটস বের করার জন্য না, আবার পেট কমানোর জন্য না। এটা আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি। মানুষ মনে করে কি যে অ্যাবসের পেটের ব্যায়াম করলে মানে পেট কমে যায়, বাট এটা কিন্তু ভুল ধারণা। পেটের কমানোর জন্য আমরা পেটের ব্যায়াম করি না। পেট একটা মাসেল, এটা একটা অ্যাবডোমিনাল একটা মাসেল কোর, যেটার স্ট্রেংথ দরকার। যেমন আমাদের চেস্ট আমরা মারি কেন? খালি কি মাসেল বড় করার জন্য না, স্ট্রেংথও দরকার। আপনি যে নেগেটিভ নামাইতেছেন এটা আপনার মাসেল বিল্ডিং হইতেছে, আপনি যে কনসেন্ট্রিকে হাই পুশ করতেছেন এটা আপনি স্ট্রেংথ বাড়তেছে। সো কন্টিনিউয়াসলি কিন্তু আমরা রেপসের 2টা ফেজে, একটাতে মাসেল বিল্ডিং, একটাতে স্ট্রেংথ বিল্ডিং এ আমরা ফোকাস করতেছি, ঠিক না?
সো সেম আপনার অ্যাবসেরও স্ট্রেংথ ঠিক রাখার জন্য আমাদের অ্যাবসের ট্রেনিং করা উচিত। নাইলে আমরা যখন ডেডলিফট করব, বেঞ্চ প্রেস করি, তখন কিন্তু আমাদের কোরের স্ট্রেংথ লাগে, কারণ ফ্লোর থেকে যখন আপনি ওয়েটটা তুলেন, কোরের স্ট্রেংথ না থাকলে কিন্তু আপনার লোয়ার ব্যাক সাপোর্ট পাবে না। সো অবশ্যই অ্যাবসের ব্যায়াম করবেন, এবং অ্যাবসের ব্যায়াম করার সময় মাথায় এটা আনবেন না যে অ্যাবস ব্যায়াম করতেছি পেট কমানোর জন্য। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ভাইয়া, ইচ ডে সিঙ্গেল বডি পার্ট এক্সারসাইজ নাকি ডাবল বডি পার্ট করা ভালো, ডিফারেন্সটা জানতে চাই। ওকে, দেখেন, আপনার বডি যদি সিঙ্গেল বডি পার্টে যদি ফোকাস ট্রেনিং করে যদি আপনি দেখেন যে না আপনার বডি ঠিক মতন রিকভার করতেছে, আপনি ওই সিঙ্গেল বডি পার্টে ফোকাস করতে পারতেছেন, তাহলে আপনি সিঙ্গেল বডি পার্টে যান। আবার যদি দেখেন যে না আপনি সিঙ্গেল বডি পার্টের সাথে একটা বড় বডি পার্টের সাথে একটা ছোট বডি পার্ট কম্বিনেশন করে আপনি বেটার ফিল করতেছেন, তাইলে আপনি ডাবল বডি পার্টে যান, একটা বড় একটা ছোট। বাট যদি আপনি জানতে চান যে আমি কি করি, আমি বেসিক্যালি সিঙ্গেল বডি পার্টই করি। সামটাইমস আমরা মাঝে মাঝে ডাবল বডি পার্ট অ্যাড করি, লাইক ছোট মাসেল অ্যাড করে দিই, লাইক আর্মস। এটা ডিপেন্ড করে আমাদের উইকলি স্কেজুয়ালের উপর। যদি আমাদের দেখি আমাদের এই উইকে আমাদের অনেক কাজের চাপ, আমরা পারি নাই, মিস হয়ে যাবে কিংবা মিস হয়ে যাওয়ার চান্স আছে, তখন আমরা আলাদা আর্মস না রেখে আর্মসগুলো আমরা ভাগ করে দিই, আইদার শোল্ডারের সাথে বাইসেপ, ব্যাকের সাথে ট্রাইসেপ, অথবা চেস্টের সাথে বাইসেপ, ব্যাকের সাথে ট্রাইসেপ, অথবা চেস্টের সাথে ট্রাইসেপ, হোয়াটএভার। কিন্তু কাফ আমরা যেটা করি এভরি আদার ডে, প্রত্যেকটা বডি পার্টের শুরুতে আমরা কাফ মেরে দিই 100%, এবং লাস্টে ফোর আর্মস মেরে দিই। সো এখন আপনার বডি ডিপেন্ড করে যে আপনি আপনার ট্রেনিং এর মেয়াদ কতদিন যাবত আপনি ট্রেনিং করেন, দেন আপনি আপনার মাসেল ম্যাস কিরকম আছে, আপনার বডির রিকভারি কিরকম, জেনেটিক্যালি আপনার বডি কতটুকু লোড নিতে পারে, জেনেটিক্যালি আপনার বডি কতটুকু সাপ্লিমেন্টেশন ফুড অ্যাবজর্ব করতে পারে, এই সব বিষয়গুলো মাথায় রেখে দেন আমরা ডিসাইড করতে পারি যে এই কোন প্রোগ্রামটাতে আমরা যাব। সো বেটার হয় কি যে আপনি যে কোনো একটা ট্রেনিং প্রোগ্রাম রাইট ডাউন করেন, ডায়েরি নেন, ডায়েরিতে লেখেন যে আমি এই উইকে সিঙ্গেল বডি পার্টে যাব, কি এক্সারসাইজ করবো ডায়েরির মধ্যে নোট ডাউন করেন, দেন ওইটার অ্যাটলিস্ট 4 সপ্তাহ ট্রাই করেন উইথ প্রপার নিউট্রিশন। ট্রাই করার পর যেমন একটা জিনিস আমি খুব অবাক হই, মানুষজন বলে কি যে 1 সপ্তাহ গেলেই বলে যে আমার ওয়ার্কআউটটা চেঞ্জ করে দেন, 2 সপ্তাহ গেলে বলে আমার ওয়ার্কআউটটা চেঞ্জ করে দেন। আসলে 1-2 সপ্তাহে আপনি ওয়ার্কআউটে যদি বোর হয়ে যান, তাহলে আপনি কি ব্যায়াম করেন? আর এখানে বোর হওয়ার কি আছে? আচ্ছা গাও ভাই, আমরা তো অনেকদিন যাবো একই রুটিন, বাট এখন মানুষ বলতে পারে যে ভাই আপনারা তো কম্পিটিশন করেন, আপনার মাইন্ডসেট ডিফারেন্ট। না ভাই, মাইন্ডসেট তো এখানে ডিফারেন্ট না, আমাদের আরো বেশি বোর লাগার কথা, কারণ আমরা অনেক প্যারা সহ্য করার পর আমরা এই ওয়ার্কআউট গুলা করি। আমাদের বিনোদন আরো বেশি দরকার পড়তে পারে, কারণ আমরা অনেক স্ট্রেসে থাকি। আমাদের কাছে কি মনে হয় জানেন, আমরা গত সপ্তাহে শোল্ডার প্রেস যদি 80 কেজিতে করে থাকি, আমরা দেখবো যে এই সপ্তাহে 90 কেজিতে কয়টা মারতে পারি। আর যদি আমরা 90 কেজিতে অ্যাটলিস্ট ধরেন টার্গেট নিলাম 4টা মারবো, যদি 2টা মারতে পারি, তখন আমরা চিন্তা করি 2টা মারছি, ঠিক আছে, ড্রপ সেট মেয়েরা মাসেলে বার্ন আউট করি। এইভাবে আমরা এটা এনজয় করার চেষ্টা করি যে না আমার টার্গেট হচ্ছে 80 কেজিতে যেহেতু মারছিলাম 4টা 90 কেজিতে কবে 4টা মারতে পারবো, 6টা মারতে পারবো, এটা আমাদের মেইন গোল থাকে। তো এইভাবে যদি আপনারা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনাদের ওয়ার্কআউটটা বোর লাগবে না। কি বলেন গো ভাই? হ্যাঁ, ওয়ার্কআউট কিন্তু ঘুরে ফিরে সবই এক, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি ওয়ার্কআউটে কতটুকু ইন্টেন্সিটি জেনারেট করতে পারতেছেন, কতটুকু লোড জেনারেট করতে পারতেছেন, ঠিক না? যেমন দেখেন, আজকে আমি কিন্তু সাইড রাইজে ড্রপ সেট মারিনি, আপনি আর রাফিদ ভাই মারছেন, ঠিক না? কারণ এটার কারণটা কি, আমি আমার বডির কথা শুনছি, কারণ আমি সারাদিন আজকে বাইরে ছিলাম, আমার মিল ঠিক মতন হয়নি, আমি একটা সময় কিন্তু আমি স্ট্রেংথ পেতেছিলাম না, টু বি অনেস্ট। আজকে কিন্তু আমি ওয়ার্কআউটটা করতে পারছি গাও ভাই আর রাফিদ ভাইয়ের জন্য, কিন্তু পারতাম না। ওনারা না থাকলে আমি আজকে ওয়ার্কআউটই করা হইতো না। হ্যাঁ, ওনাদের পুশের কারণে আমি আজকে আগে বেড়ে গেছি, এবং ওনারা যে ড্রপ সেটটা মারছে আমি ড্রপ সেটটা মারতে পারিনি, কারণ আমি মেইন সেট করার পরে আমি বুঝে গেছি যে আমি যদি আরেকটু পুশ করি হয়তো বা আমার ইনজুরি হবে, আমার বডি হয়তো নিতে পারবে না। কারণ আমি বুঝতে পারছি মাঝে মাঝে আপনার বডি কিন্তু শুনতে হয়, সিগন্যাল দিয়ে দেয় যে, তখন অনেকে বলতে পারে হ্যাঁ মিয়া ফাঁকি মারলেন, আমি ফাঁকি মারি নাই, আমি আমার বডির কথা শুনছি, কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক কিছু শিখছি লাইফে। সো গাও ভাই আপনার কিন্তু আবার ঠিকই ড্রপ সেট মারছে, হ্যাঁ। তো আবার কিন্তু অন্যান্য সময় দেখা যায় আপনার আজকে লাস্ট সাইড রেস কত ছিল, 17 কেজি, 17.5 কেজি। আপনি কিন্তু এরকম দেখা যায় 25 কেজিতে আমরা সাইড রেস মারছি, আজকে কেন 25 কেজি যান নাই? কারণ 17 কেজিতে আপনি চেষ্টা করছেন আপনার র্যাপসের কোয়ালিটি বিল্ড আপ করতে, যেটা আপনার জন্য চ্যালেঞ্জিং ছিল যে আমি এটা কোয়ালিটি বিল্ড আপ করবো। যখন দেখছেন যে সার্টেন র্যাপসের পর আমি আর পারতেছি না, তখন আপনি কি করছেন, ড্রপ সেট কন্টিনিউ করছেন, আপনার পাম্পও পাইছেন, আপনার মাসেলের লোডও দিচ্ছেন, আবার আপনার স্ট্রেংথও ডেভেলপ হলো, আপনার মাসেল ম্যাসও আসলো, ইন্টেন্সিটিও বাড়লো। হ্যাঁ, তো এইভাবে করে আমরা আমাদের ওয়ার্কআউটের ইন্টেন্সিটি বাড়াইতে পারি, এবং মানে এইভাবে আমাদের যাইতে হবে। মানে কথা হলো যে বোর হওয়া যাবে না, বোর হয়ে গেলেই সমস্যা।
করতে গেলে কিংবা এক্সপেরিমেন্ট করে যদি কোনো কিছু জানতে চান, বের করতে চান যে আসলে এটা করলে আসলে কি রেজাল্ট আসে, এটার জন্য আপনাকে ধৈর্য ধরে অনেক কিছু করতে হবে। এটা সত্যি। নাইলে কিন্তু আপনি ক্রিয়েটিন, অনেকে ক্রিয়েটিন খায় বলে ভাই ক্রিয়েটিন 2 নাম্বার, এক সপ্তাহ খায় বলে ক্রিয়েটিন 2 নাম্বার কাজ করতেছে না। ক্রিয়েটিন ভাই কখনোই রাতারাতি কাজ করে না। ক্রিয়েটিন আপনার বডিতে প্রপার কাজ করতে অ্যাটলিস্ট 2 উইক সময় লাগে, কারণ আপনার বডিতে ক্রিয়েটিন যাবে, ক্রিয়েটিন লেভেল হাই হবে, স্যাচুরেশন হবে, এটিপি জেনারেট করবে, দেন আস্তে আস্তে ব্লাড ক্রিয়েটিন বাড়বে, দেন আপনার বডি এটারে কাজে লাগাইতে পারবে। ইনস্ট্যান্ট তো ক্রিয়েটিন আপনার বডিতে কাজ করবে না রাতারাতি, তাই না? সো এইভাবে যদি আমরা আগে বাড়ি, তাহলে আমরা আমাদের ওয়ার্কআউট, ডায়েট সবকিছু এনজয় করতে পারবো। আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন, রেস্ট ডেতে কি ক্রিয়েটিন নেওয়া যাবে? ক্রিয়েটিন, আচ্ছা, আপনি চাইলে রেস্ট ডেতে ক্রিয়েটিন নিতে পারেন ভাই, কোনো সমস্যা নেই। বাট আমি আমার ক্লায়েন্টদেরকে এবং আমি আমার নিজের রেস্ট ডেতে ক্রিয়েটিন প্রিফার করি না। এই কারণে ওই যে বললাম যে আমি ক্রিয়েটিনের এফেক্টিভনেসটা লং টাইম ধরে রাখতে চাই, যার কারণে আমি শুধুমাত্র অন ডেতেই ক্রিয়েটিনটা রাখি, অফ ডেতে আমি ক্রিয়েটিনটা রাখি না। আপনি চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা হবে না, কোনো ফ্যাসাদ হবে না, কোনো অবরোধ নাই, কোনো মামলা নেই, কোনো দায়বদ্ধতা নেই। তো এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার পডকাস্ট। সো নেক্সট টাইম আমরা আবার আসবো আমাদের পডকাস্ট নিয়ে, এবং আপনারা দেখেন, আপনারা প্রশ্ন করতেছেন এবং আপনারা আরো ভালো ভালো প্রশ্ন আমাদেরকে করবেন, এবং সামনে আমরা IFBB প্রোদেরকে নিয়ে আসতেছি আমাদের শোতে, যারা আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিবে। সো আপনারা ভালো ভালো কোয়েশ্চেন নিয়ে রেডি থাকেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। জানাবেন আমাদের আজকের ইন পারসন পডকাস্ট আপনাদের কাছে কেমন লাগলো, জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। ঠিক, হ্যাঁ। এবং দেখেন, আমি একটা জিনিস দেখি একটু অবাক হই যে ইউটিউবে কিন্তু অনেকে আমাদের ভিডিও দেখতেছে, অনেকে দেখা যায় যে ভিডিও দেখতেছে বাট সাবস্ক্রাইব করতেছে না। সো দয়া করে যদি একটু সাবস্ক্রাইবটা করেন, তাহলে কিন্তু আপনারও ভালো, মানে আপনারও ভালো, আমারও ভালো, আমি ইনফরমেশন দিব, আপনার ভালো, আর আমার ভালো হচ্ছে আমার সাবস্ক্রাইবার বাড়লো। সো এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে, এবং আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি অনেস্ট ইনফরমেশন দেওয়ার আপনাদেরকে। ভনিতা করতেছি না কোথাও, যা বলি র বলি, রিয়েল বলি, যেটা ফ্যাক্ট ওইটা বলি। কারো কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, বাট একদিন মনে রাখবেন যে এই লোকটা আমাকে রিয়েল কিছু বইলে গেছে। সো এইটাই আমার মেইন গোল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস। থ্যাংক ইউ গাও ভাই আজকে জয়েন করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্সদের জন্য। সো ইনশাআল্লাহ আমরা আবার নেক্সট উইক আসতেছি উইথ দ্য চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট ক্রু, ভাই ব্রাদার্স। Thank you everyone. Good night. Take care. Bye bye.